সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়ার সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অপিন্দ হাসান। আমরা জানি যে আসলে অনেক সময় ছোটোখাটো রোগ অথবা যখন আমাদের জ্বর সর্দি কাশি হয় সেগুলো দ্রুতই সেরে যায় এবং আমরা ভুলেও যাই যে সে রোগটি কখন হয়েছিল। কিন্তু যারা কোনো ক্রনিক ডিজিজ বা দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত হন, সে আক্রান্ত হওয়ার সময় থেকে সমগ্র বাকিটি সময় জীবন তাকে কিন্তু সেই রোগটি ঘিরে বাঁচতে হয় এবং সেই রোগের সাথে সখ্যতা করতে হয় যে কিভাবে ভালো থেকে জীবনযাপন করা যায়। এবং এই দীর্ঘমেয়াদী রোগ যখন কারো ডায়াগনোসিস হয় তখন কিন্তু উনি একটি মানসিক অবসাদে ভোগেন এবং যে চিন্তাটি প্রথমে মাথায় আসে যে রোগটি নিয়ে আমি কিভাবে সুস্থ থাকব, দীর্ঘদিন ওষুধ খেতে হবে, সেই চিন্তাটি তাকে পীড়িত করে তোলে। এবং একই সঙ্গে জীবনযাপন পদ্ধতি কেমন হবে, ডাক্তারের কাছে ফলো আপ কতদিন পর করতে হবে, এই ধরনের নানান ধরনের প্রশ্ন তার মাথায় চলে আসে। একই সঙ্গে চিকিৎসকের জন্য কিন্তু সেটি একটি চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় যে সেই রোগীর ফলো আপগুলো কীভাবে হবে, তার ইনভেস্টিগেশন কখন করা প্রয়োজন, কতদিন পর তাকে আসলে সেই পরীক্ষাটি করা দরকার, এই সব নানান বিষয়গুলো এবং মাঝে মাঝে হসপিটালে ভর্তি করারও প্রয়োজন হতে পারে। এই নানান বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলতে চাই এবং দীর্ঘমেয়াদী রোগের ধরন এবং এর চিকিৎসক কী করবেন সে বিষয়ে। এবং আমাদের সঙ্গে যুক্ত আছেন অধ্যাপক ডাক্তার খান আবুল কালাম আজাদ, সাবেক অধ্যক্ষ ঢাকা মেডিকেল কলেজ এবং সাবেক সভাপতি বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন। অধ্যাপক ডাক্তার খান আবুল কালাম আজাদ, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। একই সঙ্গে দর্শক জানিয়ে রাখতে চাই আমাদের স্ক্রলে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমাদের যারা আসলে এই দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তারা, যারা শিক্ষার্থী তারা, যারা চিকিৎসা সাথে যুক্ত আছেন তারা যদি কিছু জানার থাকে বা মতামত থাকে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। স্যার, আপনাকে আমরা আসলে পেয়ে ভীষণভাবে আনন্দিত আজকে। এবং যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই আসলে যে দীর্ঘমেয়াদী রোগ একটি আসলে হতাশাজনক একটি শব্দ, যে কেউই কিন্তু তার জীবনের পরিক্রমায় একটি ডিজিজ তাকে সারা জীবন ঘিরে ধরবে সেটি আসলে গ্রহণ করতে আসলে অভ্যস্ত নয়। এই কি ধরনের দীর্ঘমেয়াদী রোগে সাধারণত আমাদের দেশের প্রেক্ষাপটে মানুষজন ভোগে এবং এই রোগ নির্ণয় শুরুটি কিভাবে হয় সেটি জানতে চাই। ধন্যবাদ। দীর্ঘমেয়াদী এই শব্দটি উচ্চারণ করলেই একটি মনের ওপরে একটা দীর্ঘ একটা কষ্টের সুর বেজে ওঠে এবং মানুষ, যদি আপনি চিন্তা করেন, মানুষ মানে সর্বদাই চেষ্টা করেন তিনি সর্বদা সুস্থ থাকবেন। সেটার জন্য প্রচেষ্টা থাকুক বা নাই থাকুক, সেই সম্বন্ধে আমি জানি বা না জানি, কিন্তু আমি আমার যা ইচ্ছে তাই করব, আমি যেভাবে খুশি সেভাবে খাবো, আমি চলবো ফিরবো, আমার কোনো অসুবিধা হবে না, এটাই মানুষ চায়। কিন্তু আমাদের দেখা গেছে যে বিগত 50-60 বছরে আমাদের কিছু রোগ যে দীর্ঘ মেয়াদি আক্রমণ বসিয়ে আমাদের চেপে ধরে এবং যেগুলো হয়তো বা 50 বছর 60 বছর আগে আমরা কম দেখতাম, সেগুলো আস্তে আস্তে আমাদের মধ্যে প্রচণ্ডভাবে আমরা দেখছি যে মানুষের মধ্যে অনেক বেশি প্রিভ্যালেন্স। তো যদি আমি শুরু করতে চাই যে আপনি দেখুন ডায়াবেটিসের কথা, আজকে থেকে 60-70 বছর আগে এটাও বলা হতো যে এটা খুব বেশি আমাদের মধ্যে বোধহয় নাই, কিন্তু এটা ছিল, এটা সব সময়ই রয়েছে। কিন্তু আমাদের যে রোগ নির্ণয় প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা আমাদের সব জায়গায় সহজলভ্য ছিল না। আপনি যদি 50-এর দশক বা 60-এর দশক দেখেন, আপনি আমাদের ইব্রাহিম স্যার সেগুন বাগিচায় একটা ছোট্ট তার উনি ওখানে বসতেন এবং পাশেই উনি ওই প্রস্রাব পরীক্ষা করতেন, যে রোগী যেত। একটা বেনেডিক্টস টেস্ট বলে কথা ছিল, সেই একটা রাসায়নিক দ্রব্যের সাথে আপনি ইউরিন পরীক্ষা করে করে উনি ডায়াবেটিস ডায়াগনোস করতেন। তাহলে ডায়াবেটিসের পথ চলাটা কত কঠিন ছিল একজন ব্যক্তির আগ্রহে। ডায়াবেটিস আপনি আজকে সারা বাংলাদেশের প্রায় সব জেলায় ডায়াবেটিক হাসপাতাল পাচ্ছেন, মেডিকেল কলেজগুলোতে এক্সট্রা ডায়াবেটিক কেয়ারের জন্য পাচ্ছেন, মানুষের মধ্যে জ্ঞান অনেক রয়েছে। কিন্তু ডায়াবেটিসটা এমন প্রিভ্যালেন্ট যে আমাদের এটা দিন দিন সংখ্যা বেড়ে যাচ্ছে। আমরা এখন 10 নম্বরে রয়েছে সারা পৃথিবীতে ডায়াবেটিসের রোগীর সংখ্যায়। এটা 30 সালে আমরা 7ম স্থানে চলে যাব এই হারে যদি ডায়াবেটিস রোগী বাড়তে থাকে। এটা 1 নম্বর কথা। 2 নম্বর আপনার ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার। আপনি আগে দেখতাম যে আমরা 60 বছর
65 বছর যদি মানুষ থাকতো তাদের ব্লাড প্রেশার বাড়তো। এটা অ্যাথেরোস্ক্লেরোসিসের জন্য বুড়ো বয়সে রক্তনালীগুলো আমাদের খুব মোটা হয়ে যায়, আপনার ওর লুমেনটা ন্যারো হয়ে যায়, ব্লাড প্রেশার হয়। কিন্তু আপনি দেখেন এখন বিভিন্ন কারণে আমরা ছোট বয়সেও পাচ্ছি এবং তারপরে আপনার সব বয়সে এটা ব্লাড প্রেশার পাচ্ছি এবং ব্লাড প্রেশার নিয়ে অনেক কাজ করার রয়েছে এবং এই উচ্চ রক্তচাপ মাপতে হয় এবং আপনার এটার সাথে অনেকগুলো অবস্থা জড়িত, হার্টের অসুখ, কিডনির অসুখ, চোখের অসুখ, ব্রেইনের অসুখ ইত্যাদি। এই জন্য ব্লাড প্রেশার আমাদের একটা বাড়ছে এবং ব্লাড প্রেশার যখনই আপনি ডিক্লেয়ার করলেন ডায়াবেটিসের মতো আপনার একটা দীর্ঘমেয়াদী আপনি প্রস্তুত থাকতে হবে, যে আপনি যিনি রোগী তারও প্রস্তুত থাকতে হবে, আর যে ডক্টর এই রোগটি নির্ণয় করলে তাকে প্রস্তুত থাকতে হবে। 3 নম্বরে মনে করেন হার্টের অসুখ। হার্টের অসুখ আমাদের এত আগে ছিল না, ইসকেমিক হার্ট ডিজিজ মানুষের খুব কম দেখতাম এবং ইসিজি করা হতো। আমরা যখন ঢাকা মেডিকেল কলেজে পড়ি তখন তো আমাদের ইকোও নাই ছিল না, আমরা ইসিজি করা হতো, তখন আমরা ইসিজি করে কিছু কার্ডিয়াক এনজাইম করা হতো এবং সেখান থেকে আমরা হার্টের রোগ বের করতাম, হার্টের তাকে ওষুধ দিয়ে যেতাম, বছরের পর বছর খেতেন, কিন্তু কোনো ইন্টারভেনশন করার ক্ষমতা আমাদের তখনও হয়নি, আমরা এগুলো অনেক পরে জেনেছি। কিন্তু যখনই আপনার একজন রোগীকে যদি খুব সামান্য অ্যানজাইনা পেক্টোরিস যদি তার অল্প হয়, এটা তার একটু হার্টে ব্যথা হয় আবার ভালো হয়ে যায়, এর চেয়ে একটু বেশি সময় নিয়ে আনস্টেবল অ্যানজাইনা, আবার কারো কারো তো একেবারে বেশি মাসেলই একেবারে অনেকখানি ড্যামেজড হয়ে গেল, মায়োকার্ডিয়াল ইনফাকশন। তো যদি একবার এই রোগগুলোর অবস্থা হয় তাকে দীর্ঘমেয়াদী, এরপরে আপনার ক্যান্সার রয়েছে, তারপরে আপনার কিডনির রোগ রয়েছে, কিডনির রোগী আমরা অনেক দেখতে পাচ্ছি বিভিন্ন কারণে, এই এবং স্ট্রোকের রোগী দেখতে পাচ্ছি এবং মানসিক রোগের দেখতে পাচ্ছি। এগুলো হলো আপনার দীর্ঘমেয়াদী রোগের ধরন। আমাদের সঙ্গে একজন দর্শক যুক্ত আছেন, আমরা ফোনটি নিয়ে নিই। দর্শক, আপনার নাম এবং পরিচয় জানিয়ে প্রশ্নটি করুন। মাহমুদা, বয়স কত? গাজীপুর থেকে বলতেছি, আমার বয়স 33। জি বলুন। তো আমি 2020 সাল নাগাদ আমার কোমরের ব্যথাটার চিকিৎসা শুরু করি, তার আগে থেকে কোমরের ব্যথা ছিল অবশ্য, এখন আমার প্রচুর ব্যথা, তো সেজন্য আমি ইনজেকশন নিয়েছি, 4টা ইনজেকশন নিয়েছি। তার ইনজেকশন নেওয়ার পর আমি 3 মাস ভালো ছিলাম, কিন্তু এখন সেই আগের মতো ব্যথা হয়ে গেছে, কন্টিনিউ ওষুধ খাচ্ছি। তারপরে আমার এই যে পায়ের রগের ব্যথাটা যেমন এখন শুরু হয়েছে, পায়ের বাম সাইডে রগের ব্যথাটা করে, তো আমি এর জন্য কি করব? জি জি জি, অসংখ্য ধন্যবাদ মাহমুদা, আমরা আসছি আপনার কাছে। আমাদের সঙ্গে আরেকজন দর্শক যুক্ত আছেন, তার প্রশ্নটি নিয়ে নিই। দর্শক, আপনার নাম এবং নাম পরিচয় নিয়ে প্রশ্নটি করুন। শুনতে পাচ্ছেন? হ্যালো, জি জি বলুন। ওই চট্টগ্রাম থেকে বলছি। আমি বিগত 1 বছরের উপরে অ্যালার্জির সমস্যায় ভুগতেছি। জি জি, তো ডাক্তারি ওষুধ খাইছি, তারপরে বিভিন্ন ধরনের কবিরাজি ওষুধ খাইছি, তারপর কোনো কাজ হয় না। আপনার বয়সটি কত? আমার 38 বছর। জি জি, অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা দুজন দর্শককে পেয়েছি। আসলে আপনারা তো অসংখ্য পেশেন্ট পান চেম্বারে, হসপিটালে, এটা আপনার কাছে নতুন নয় যে যিনি প্রথম প্রশ্ন করেছেন মাহমুদা 33 বছর বয়সী, যে উনি দীর্ঘমেয়াদী কোমর ব্যথায় ভুগছেন। ওনার যেটা শুনলাম এবং বুঝলাম, ওনার 1 নম্বর কথা হচ্ছে ওনার বয়স খুবই কম। 33 বছর বয়সে যে আমাদের যে বয়স বেশি হলে যেরকম অস্টিওআর্থ্রাইটিস হয়, যেমন লাম্বার স্পন্ডিলোসিস, এগুলো নয় এটা, এবং তার ব্যথাটা বাম দিকে এটা নেমে আসে, রেডিয়েশন হয়, এটা তার একটা এটা লাম্বাগো সায়াটিকা সিনড্রোম লেফট সাইডে, এবং তার এটা সম্ভবত ডিস্ক প্রোলাপসের জন্য এটা হয়েছে। এবং আমি জানি না তিনি এমআরআই করেছেন কিনা, এমআরআই করে এটা ডিস্ক প্রোলাপসটা কতটুকুন, এবং তাকে নিউরোলজিক্যাল এক্সামিনেশন করে দেখতে হবে যে তার মাসল পাওয়ার এবং সেন্সরি ফাংশনটা কেমন রয়েছে। যদি ভালো থাকে ফিজিওথেরাপিতে তিনি একদম ভালো হয়ে যাবার সম্ভাবনা তার বেশি। আর যদি দেখা যায় যে না, তার মোটর ডেফিসিট, অর্থাৎ কোনো মাসল উইকনেস হলো, ফুড ড্রপ হয়ে গেল, হাঁটতে পারছে না ঠিকমতো, তাহলে তখন তাকে একটা নিউরোসার্জনের মতামত নিতে হবে। একেবারেই যথার্থ। এবং দ্বিতীয় একজন প্রশ্ন করেছে অ্যালার্জি, এটা আসলে কমনলি আমরা আপনারা সবাই চেম্বারে পেয়ে থাকি যে অ্যালার্জি তাকে ছাড়ছে না যেখানে যাক না কেন, এই ধরনের ক্ষেত্রে আসলে কি করে থাকেন বা বলে থাকেন? হ্যাঁ, ধন্যবাদ। অ্যালার্জি তো আপনার ধরেন এমন একটা ম্যানিফেস্টেশন, আমাদের সবারই ছোটোখাটো একটা কারো কিছু হয় যে এই জিনিসে আমার কষ্ট হয়,
আবার এই জিনিসে কষ্ট হয় না। তো ভিজিবল অ্যালার্জি কিছু রয়েছে, মানুষ দেখতে পারেন, বুঝতে পারেন, যেমন স্কিনে যখন হয়, স্কিনের ম্যানিফেস্টেশনটা মানুষ খুব সহজে বুঝতে পারেন। এটা বিভিন্ন মাত্রা, হতো একটু লাল হয়ে গেল, একটু আপনার একটু ফুসকুড়ি পড়লো, অথবা একটু লাল হয়ে চাকা হয়ে গেল, আবার কারো কারো শ্বাসকষ্ট হয়, অ্যানাফাইল্যাক্সিস ইত্যাদি ইত্যাদি হরেক রকমের অ্যালার্জি হয়। অ্যালার্জিক রাইনাইটিস, নাকে সর্দি হয়, সারা বছর সর্দি থাকে, অ্যালার্জিক কাশি হয়, অ্যাজমা হয়, অ্যালার্জিক যেটা অ্যাজমা। তো এরকম অ্যালার্জি দেখতে হবে যে তার এটা কোনো জানা কারণ রয়েছে কিনা। ধরেন আমি যখন একটা বিড়ালের সাথে স্পর্শ হলো তখন আমার অ্যালার্জি হচ্ছে। আমি এমন একটা জায়গায় গেলাম যে যেখানে আপনার খুব ধুলো, আমার ঘরে কার্পেট রয়েছে, ওই কার্পেটের ধুলো আমার নাকে গেল, আমার হাঁচি হলো বা আমার চুলকানি শুরু হলো। এরকম অসংখ্য খাবারের দ্রব্য বিভিন্ন, এবং যে একটা বিরাট আমাদের ওষুধ রয়েছে, ওষুধ সবই খেলে আপনাদের হতে পারে। এখন ওনার সবচেয়ে প্রথম খেয়াল করতে হবে যে কোন পরিবেশে গেলে তার অ্যালার্জি হয়, এবং সেটা অ্যাভয়েড করাই উত্তম। দ্বিতীয় হচ্ছে অ্যালার্জির জন্য যে তার দেখতে হবে অ্যালার্জির সাথে অন্য কোনো রকম রোগ, স্কিন ডিজিজ, যেমন মনে করেন যে লাইচেন প্ল্যানাস থাকতে পারে মুখে, অথবা পেমফিগাস, পেমফিগয়েড, এই ইত্যাদি বিভিন্ন রকম রোগ রয়েছে। সেটা তো মানুষ হয়তো বা অ্যালার্জি ভাবেন, এবং স্টার্টিং ফ্রম এক্সেমা বা ফাঙ্গাল ইনফেকশন বা স্ক্যাবিস, এই স্কিনের যে রোগগুলো রয়েছে, এটা তাকে একজন ভালো ডার্মাটোলজিস্টের মতামত নেওয়া উচিত যে এক্স্যাক্টলি কেমন। তাহলে সেইখানে তাহলে তিনি দীর্ঘমেয়াদী তিনি একটা চিকিৎসা নিলে হয়তো তার নিরাময় সম্ভব। একেবারে যথার্থ বলেছেন স্যার। আমরা আসলে দ্বিতীয় যে বিষয়টা আসতে চাই সেটি হচ্ছে, যখন আপনারা একটা পেশেন্টকে ডায়াগনোসিসের বলেন যে আপনার ডায়াবেটিস হয়েছে অথবা আপনার উচ্চ রক্তচাপ হয়েছে, আপনাকে ওষুধ খেতে হবে, তখন তারা দুই ধরনের পরিবর্তন হতে পারে। একটা মানসিকভাবে তারা বিপর্যস্ত হয়, বিমর্ষ হয়ে যায়, আর দ্বিতীয়ত ওষুধের চিন্তায় যে একটা ওষুধ সারা জীবন খেতে হবে, এবং অনেক পেশেন্ট একটা ডিনায়ালের মধ্যে থাকে যে ওষুধ শুরু করলেই বোধহয় এটি সারা জীবন খেতে হবে। ওনারা অনেকেই বলেন যে ঠিক আছে আরও দেখি। তো এই জায়গাটিকে আসলে কিভাবে, চ্যালেঞ্জটিকে আপনারা নেন? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। আপনাকে অনেক ধন্যবাদ যে বিষয়টিকে আপনি সঠিকভাবে অ্যাড্রেস করেছেন। একজন চিকিৎসকের অনেকগুলো দায়িত্ব থাকে। যেমন কালকে আমি সন্ধেবেলা দেখছি একজন 33 বছরের একজন তরুণ যুবক, একটু দেখা গেল যে তার একটু ঠান্ডা লেগেছে। তো ঠান্ডা লেগেছে, এখন তো মানুষ একটু ঠান্ডা লাগলে ভয় পায়, বিভিন্ন রকম ভাইরাস। আমরা কয়দিন পরে পরে একটা ভাইরাসের খবর পাচ্ছি, মেটানিউমো ভাইরাস আমাদের জন্য একটা আতঙ্ক, এখন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসও আমাদের জন্য আতঙ্ক। তো সেরকম, কিন্তু তিনি যখন আমি তাকে এক্সামিন করছি, তাকে ধরছি, তিনি হিস্ট্রি যখন দিয়েছেন, আমার ডক্টরের কাছে দিয়েছেন, আমার কাছে তখন বলেননি, কিন্তু আমি যখন তাকে এক্সামিন করতে গিয়েছি, বলে স্যার দ্য মোস্ট অ্যালার্মিং থিং ইজ দ্যাট কালকে আমার বাবার স্ট্রিপে আমি এক্সামিন করে আমার র্যান্ডম ব্লাড সুগার 14 পেয়েছি। মোস্ট অ্যালার্মিং। আমি আমার সাথে সাথে রিয়াকশন হলো আমি হেসে দিলাম। আমি বললাম যে বৎস, তোমার স্বাধীনতা তো এখন ক্ষুণ্ণ হয়ে গেল, তুমি আর এখন স্বাধীন নও। ওকে, আমি এটা কনফার্ম করব, তারপরে বলবো যে সত্যি সত্যি ওই রিডিংটা ঠিক ছিল কিনা। কিন্তু যদি তাই হয়, দেখেন স্বাধীনতাকে এখন অন্যরকম স্বাধীনতায় রূপান্তর করতে হবে, খুব ডিসিপ্লিন একটা লিবার্টি থাকবে একেবারে। তো এই কথাটি বলায় তার মধ্যে দেখলাম নিমিষে তার চেহারাটা বিবর্ণ থেকে সুন্দর হাস্যমুখর হয়ে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এসে অ্যাকসেপ্ট করে নিল। এবং আমি তাকে গতকালই এই টেস্টটা করতে দিয়েছি। এবং আপনি জানেন যে আমাদের রিকমেন্ডেশন রয়েছে যে আমি প্রথম কথাই হচ্ছে আমি শুধু সিমটম অ্যানালাইসিস করে, আমি আগে এক সময় যেমন মনে হতো যে আমার একজন রোগীর খুব পানি খাচ্ছেন, খুব খাবার খাচ্ছেন এবং খুব প্রস্রাব করছেন, তাহলেই ডায়াবেটিস। এটা কিন্তু মাত্র 30%। কিন্তু আপনার অন্যান্য আরও অনেক রকম রোগ রয়েছে, অনেক রকম শরীরের অসুবিধা, যার জন্য ডায়াবেটিস চিন্তা করতে হবে। এক নম্বর হলো যে আপনি যদি মাথা ঘুরায়, মাথা ঘোরার একটা বড় কারণ হচ্ছে ডায়াবেটিস। চোখে আপনি মাঝে মাঝে আবসা দেখেন, এটা ডায়াবেটিস। আপনার কোনো ইনফেকশন হচ্ছে, ভালো হচ্ছে না, এটা ডায়াবেটিস। ফাঙ্গাল ইনফেকশন আপনার যত হয়ে যাচ্ছে, এটা আপনার ডায়াবেটিস, আপনার পরীক্ষা করতে হবে। এটা এক নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে আপনি আমাদের যে 4টা জিনিস, একটা খালি পেটের ব্লাড সুগার, একটা র্যান্ডম ব্লাড সুগার, একটা গ্লুকোজ টলারেন্স টেস্ট, আর হিমোগ্লোবিন A1C, এর একটা নির্দিষ্ট মাত্রা আছে। একজন চিকিৎসক সেটা দেখে একটা ভালো ল্যাবরেটরি থেকে প্রথম কনফার্ম করবেন যে তার এটা ডায়াবেটিস। এবং দেখেন, ডায়াবেটিস মানে ব্লাড সুগার নয়। ব্লাড সুগার বেশি পেলাম এটা দিয়েই চিকিৎসকের করণীয় শেষ হলো না। এইখানে চিকিৎসকের কাজ শুরু মাত্র।
তিনি ডায়াগনোসিস করলেন এবং তাকে তখন দুই নম্বর কথা হচ্ছে তিনি বলবেন যে হ্যাঁ আপনার ডায়াবেটিস হয়েছে, আপনার সাথে আমার কিছু আলোচনা করা দরকার। একেবারে। এবং আলোচনা করতে হবে একদম শুরু থেকে, তার ওজন কেমন, তার উচ্চতা কেমন, তার নিউট্রিশন কেমন হবে, তার এক্সারসাইজ কেমন হবে। জি স্যার, আমরা একজন দর্শককে একটু নিয়ে নিই স্যার, আমি ডায়াবেটিস আলোচনায় আসবো ফিরবো নিশ্চয়ই, ভীষণ গুরুত্বপূর্ণ কথা। দর্শক আপনার নাম এবং পরিচয়টি জানিয়ে প্রশ্নটি করুন। চট্টগ্রাম থেকে বলতেছি, আমার নাম অরুণ বড়ুয়া। বয়স কত আপনার? বয়স 37। জি বলুন, সমস্যাটি বলুন। আমার সব সময় মানে বুক ধরপড় করে, আর সব সময় অস্থির লাগে। জি, মানে লাগে যে আমার কোনো একটা কিছু হয়ে যাবে এরকম। আচ্ছা। জি, বুঝতে পেরেছি। দর্শক, অরুণ বয়স 37, বুঝতেই পারছেন প্যালপিটেশন এবং ইম্পেন্ডিং ফিয়ার অফ ডিজিজ নিয়ে উনি বলছেন। সমাধান দিয়ে দিই, তারপর আমরা ডায়াবেটিস আলোচনা। ওকে, আমার যেটা মনে হয় উনি খুব তরুণ একজন মানুষ, হ্যাঁ, অতএব ওনাকে নিয়ে খুব মানে কঠিন চিন্তা না করে তবু আমাদের কয়েকটা বিষয় মনে রাখতে হবে। সিম্পল, আমাদের অ্যাংজাইটি নিউরোসিস। আমি যদি খুব চিন্তা রোগে ভুগি, আমার অল্পতেই আমি যদি আক্রান্ত হই যে আমার কি হবে, এই যে ভয় ইত্যাদিতে হলে আমার হার্ট রেট বাড়বে এবং আমার পালপিটেশন হবে। আমি যদি এমন কোনো ধরনের ওষুধ খাচ্ছি যে ওষুধের কারণে আমার হার্ট রেট বেড়ে যায়, তাহলে আমার পালপিটেশন হবে। আমার যদি দেখা যায় যে আপনার থাইরয়েডের রোগ থাকে, বিশেষ করে থাইরয়েড যদি বেশি থাকে, তাহলে আমার পালপিটেশন হবে। অনেক সময় অ্যাড্রেনাল গ্ল্যান্ডের রোগে হয়, ডায়াবেটিসের রোগে অনেক সময় হৃৎপিণ্ডের গতির তারতম্য হয়। এটা আর হার্টের একটা বিরাট গ্রুপ অফ রোগ রয়েছে। আপনার যে আপনার সাইনাসটাকে কার্ডিয়া যেমন বললাম, এর সাথে বিভিন্ন অ্যারিথমিয়া, যেখানে আপনি হার্টের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, এগুলো হার্টের বিষয়। এটার জন্য একজন চিকিৎসক বা কার্ডিওলজিস্ট ব্যক্তি রেখে ভালো বলতে পারবে না। এবং একজন আমাদের এমবিবিএস ডাক্তার, যে তিনি যখন এরকম একজন পেশেন্ট তার কাছে যখন যাবে, সে তখন ভালো করে হিস্ট্রি নেবে। তাকে মনে রাখতে হবে যে তার যদি অ্যাংজাইটি নিউরোসিসও আমি চিন্তা করি, কিন্তু আমাকে এই কার্ডিয়াক অ্যারিথমিয়া, তার থাইরোটক্সিকোসিস, তার ফিওক্রোমোসাইটোমা, তার ডায়াবেটিস মেলাইটাস, এগুলো আমাকে এক্সক্লুড করতে হবে একজন এমবিবিএস ডক্টর। এটা কিন্তু চিকিৎসকের জন্য এটা মানে, এবং আপনি আপনি রোগী বলছেন পালপিটেশন, আপনি তাকে শুধুমাত্র আপনার প্রোপ্রানোলল দিয়ে ছেড়ে দিলেন, নো, আমি এটা চাই না। 2 নম্বর কথা হচ্ছে, একজন মানুষ যখন তিনি বলছেন যে আমার বুকে ধরপড় করে, এক্স্যাক্টলি তিনি পালপিটেশন বোঝাচ্ছেন না তার অন্য কোনো আরও সমস্যা। কারণ আমি বাংলাদেশে দেখেছি অনেক মানুষের, তাদের যদি শর্টনেস অফ ব্রেথ হয়, তাহলেও তারা ওই মিশ্রণ করে ফেলেন যে পালপিটেশনের সাথে। যে পালপিটেশন যেটা আমরা মনে করি যে হৃৎপিণ্ডের যে অনুভবটা, সেটার বাইরে তারা মনে করেন যে যদি তারা হাঁপিয়ে যান বা কোনো কাজ করতে গেলে টায়ার্ড হয়ে যান, এটাকেও তারা পালপিটেশন, অস্থির লাগা বলে। এবং অস্থির লাগাটাকেই আপনি পালপিটেশন ধরবেন না। রোগীরা কিন্তু বলে আমার একটা রেস্টলেস ফিলিং হয়। তাহলে এই রেস্টলেস ফিলিং হলে আমি অ্যাটলিস্ট 2টো সিমটমকে একজন ডক্টরকে অ্যানালাইসিস করতে বলবো। একটা হচ্ছে পালপিটেশন, আর একটা হচ্ছে শর্টনেস অফ ব্রেথ। এই দুটো খুব গুরুত্বপূর্ণ। একটা পেশেন্টের প্রথম যখন সে শোনে, এবং সেখানে কিন্তু একজন ডক্টরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাকে কাউন্সিলিংয়ের একটি বিষয় রয়েছে। আপনি যেভাবে সুন্দর করে বললেন, এই জায়গাটি সম্পর্কে আমাদের বলুন, আমাদের চিকিৎসকদের আসলে কি করণীয় রয়েছে। এবং আরেকটি বিষয় জানতে চাই যে ইনভেস্টিগেশনের একটি বিষয়, যে অথেন্টিকেশন অফ দ্য ইনভেস্টিগেশন, যে আসলে কখন এই দীর্ঘমেয়াদী রোগের পরীক্ষার ক্ষেত্রে সূচনায় কী আমরা ইনভেস্টিগেশন করব, কখন আমরা ইনভেস্টিগেশন করব, তার যে রেড ফ্ল্যাগ সাইন রয়েছে, যে আসলে বিপজ্জনক যে চিহ্ন, এটা রোগীকে জানানোর প্রয়োজন, নিজেও জানা প্রয়োজন। এই 3টি বিষয় আপনার সম্পর্কে একই সঙ্গে জানব। ধন্যবাদ। তাহলে এখানে একটা হলো, যখন আমার একজন ডায়াবেটিক রোগী আমি ডায়াগনোস করলাম, আমার তখন দরকার হলো তার সাথে একটা দীর্ঘ আলোচনা। আমাকে বলতে হবে যে এই জীবনে প্রথমবারের মতো আপনার ডায়াবেটিস ধরা পড়লো। মানে খারাপটা হচ্ছে যে আপনাকে এখন ওষুধ হয়তো খেতে হবে, আপনাকে রেগুলার ব্যায়াম করতে হবে, খাবার একটা হিসাব করে খেতে হবে, যে কোনো খাবারই খাওয়া যাবে না, যে কোনো সময়ে খাবার খেতে হবে, মানে আপনি কোন সময় কোন খাবার খাবেন তার একটা হিসাব করতে হবে, আপনি ডক্টরের কাছে কখন যাবেন,
কতদিন পরে পরে আপনি ডায়াবেটিস চেক করবেন, আপনার ডায়াবেটিসের চিকিৎসার কী কী ধরন আছে এটা সম্বন্ধে জানা, এবং কোন ওষুধ কখন দিতে হবে, দিলে কোন সাইড ইফেক্ট হবে, এবং আপনি মাথার চুল থেকে শুরু করে চামড়া থেকে শুরু করে হাতের নখ, পায়ের, দাঁতের এবং চোখ, নাক, গলা, হার্ট, কিডনি প্রত্যেকটা অর্গানকে আপনার আলাদা করে যত্ন নিতে হবে। এটা হলো আপনার এই কাজের পরিধি। কিন্তু গুড নিউজ ইজ দ্যাট আপনি এখন সত্যিকারের একটা চমৎকার পলিশড একটা হিউম্যান বিইং হয়ে যাবেন। আপনি একজন ডিসিপ্লিন, ওয়েল ডিসিপ্লিন। আমরা ডিসিপ্লিনের কথা এমনি এমনি বলি, কিন্তু এখন আপনি যে কাজগুলো করবেন আপনি চমৎকার একটা ডিসিপ্লিনের মধ্যে করবেন। এতে আপনার কাজের গতি আসবে, আপনি অনেক বেশি পজিটিভ কাজ করতে পারবেন, পজিটিভ চিন্তা করতে পারবেন ইত্যাদি ব্যাপার। কিন্তু ইমোশন ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টরস যেটাকে আমাদের অ্যাডজাস্ট করতে হয়। তিনি তখন খুব বিমর্ষ হয়ে পড়েন, হয়তো কিছুটা বুঝে বিমর্ষ হন, কিছুটা না বুঝে হন। বুঝে হন যে আল্লাহ, ডায়াবেটিস হলে আমাকে কি চিকিৎসা দিবে না দিবে, আমার রেগুলার ডাক্তারের কাছে যাইতে হবে, আমার ডায়াবেটিস পরীক্ষা করতে হবে ইত্যাদি ইত্যাদি। সুই ফোটানো তো কষ্ট, আবার ইনসুলিন নিয়ে সব মানুষই প্রায় ভয় থাকে এবং ইনসুলিন নিয়ে ভয় পায়। তো এই বিষয়গুলো তখন অ্যাডজাস্ট করতে হয়। অ্যাডজাস্ট করে বলতে হয় যে দেখেন আপনার উচ্চতা এই, আপনার ওজন এখন এরকম, তো আপনার বিএমআই, আমার উচ্চতা ওজন দিয়ে আমি বিএমআই, আপনার বিএমআই এখন এটা আছে, আমার বিএমআই এটা লাগবে। দেখেন মজার ব্যাপার হচ্ছে আমরা শুধু বলি খাবার কন্ট্রোল করেন, খাবার কন্ট্রোল করেন, তা নয়। কারো যদি বিএমআই যদি স্ট্যান্ডার্ডের চাইতে কম থাকে, সে যদি আন্ডারওয়েট থাকে, তাকে আমার নিউট্রিশন বেশি দিতে হবে, ওজন বাড়াতে হবে এবং বাড়িয়ে তাকে ওই স্ট্যান্ডার্ড ওয়েটে নিয়ে আসতে হবে। আর কারো যদি তার বিএমআইটা বেশি হয়ে যায় তাহলে তখন আমাকে কমাবার ব্যবস্থা করতে হবে। এর জন্য নিউট্রিশন ঠিক করে দিতে হবে, এই জন্য আমার এক্সারসাইজ পলিসি দিতে হবে এবং তাকে বুঝিয়ে দিতে হবে যে কোন কোন ধরনের আপনি খাবার খাবেন। আমাদের ধরেন খাবার মানে মানুষ মনে করলো যে এটা তো আমার গ্লুকোজ, তাহলে আমি কার্বোহাইড্রেট বন্ধ করে দেবো। নো, আপনি তার যে ডায়েটারি কনস্ট্রাকশন করবেন সেখানে 60% কার্বোহাইড্রেট দেবেন এবং 25 to 30% প্রোটিন দেবেন এবং 10% ফ্যাটও থাকবে সেখানে, এবং এর সাথে প্রচুর ভেজিটেবলস, সালাদ, ফ্রুটস, মিনারেলস ইত্যাদিতে থাকবে। অর্থাৎ তাকে একটা চমৎকার একটা ডায়েটারি স্ট্যান্ডার্ডাইজেশন করতে হবে যাতে তিনি একটা ডায়েট নেন। 2 নম্বর হলো যে তাকে আপনি স্কিন কেয়ারের ব্যাপারে বলবেন যে আপনি যে গালের যত্ন নেন, গালে যত রকম ওয়াশ করেন, আপনি ক্রিম দেন, পায়ে তার চেয়ে বেশি যত্ন নিতে হবে। কারণ আমরা জানি যে ডায়াবেটিক ফুড এবং ডায়াবেটিক ফুড কেয়ার ইজ একটা বিরাট চ্যাপ্টার। এই পায়ের যে কত রকমের অসুখ হতে পারে, এবং আমরা এমন পেশেন্টও দেখেছি যে তার পায়ে গ্যাংগ্রিন হয়ে গেছে, একটা পায়ের ডান পায়ের বুড়ো আঙুল খসে পড়ে যাচ্ছে, তখন গিয়ে ডায়াগনোসিস হলো যে তার ডায়াবেটিস রয়েছে। আপনি চিন্তা করেন যে এই রকম মানে রক্ত নালি আটকে গিয়ে তার গ্যাংগ্রিন হলো, কিন্তু ডায়াগনোসিস হলো তখন। তো সেই জন্য আমাকে প্রত্যেকটা অ্যাডজাস্ট করতে হবে, করে আমার তার ডায়াবেটিসের মাত্রা অনুযায়ী ওষুধ নির্বাচন করতে হবে। এবং দেখেন আমরা কতগুলো গ্লোবাল আপনার রিকমেন্ডেশন গাইডলাইন ফলো করি এবং সেখানে আমাদের বলা রয়েছে যে কোন ওষুধটা দিতে হবে। যেমন আমরা কতগুলো ওষুধ আমরা ঠিক করি যে না, এই রোগীর ইনসুলিনই লাগবে, যার টাইপ 1 ডায়াবেটিস, তার শরীরে ইনসুলিন তৈরি হচ্ছে না, তাকে বলতে হবে যে আপনি খুব ছোট বয়সে ডায়াবেটিস হয়েছে, 15 বছর বয়স, 12 বছর বয়স, আপনার ছোট বয়স, কতগুলো নিয়ম রয়েছে বের করার, কিন্তু আপনাকে ইনসুলিন ছাড়া চিকিৎসা করা যাবে না। আবার অ্যাডাল্টের ক্ষেত্রে যদি টাইপ 2 ডায়াবেটিসও হয় সেখানেও কিন্তু ইনসুলিন কখনো কখনো প্রয়োজন হয়, যে আপনার ওষুধ দিলাম মুখে খাইলে আপনার কন্ট্রোল হলো না। কিন্তু আমি একটা কথা আমার রোগীকে বলি যে দেখেন ইনসুলিন কখনো কখনো আপনার জন্য অত্যন্ত আপনার জন্য সম্মানজনক একটা আশীর্বাদ স্বরূপ। কেন বলে যে আমি বলি যে দেখেন আপনার ইনসুলিনের অভাবে আপনার ডায়াবেটিস হয়েছে, অর্থাৎ আপনার প্যানক্রিয়াস থেকে যথেষ্ট ইনসুলিন তৈরি হচ্ছে না, অল্প সামান্য 30% সেল আপনার এখন পর্যন্ত রয়েছে, 70% ডিস্ট্রয়েড হয়ে গেছে। এই 30%-এর আমি নিংড়ে বের করে এই মুখে খাওয়ার ওষুধগুলো দিয়ে আপনার ডায়াবেটিস কন্ট্রোল করার চেষ্টা করি। তাহলে কি হচ্ছে, আরও প্যানক্রিয়াসটা ড্যামেজ হচ্ছে, আরও ইনসুলিন শেষ হয়ে যাচ্ছে রিজার্ভ। তো সেই জন্য আমরা যদি ইনসুলিন দিই, আপনার যতটুকু নিজস্ব ইনসুলিন রয়েছে সেটা আপনার জমা থাকলো, রিজার্ভ থাকলো, এবং আপনার ইনসুলিনের শরীরও ভালো হয়। এটা তো অ্যানাবলিক ইফেক্ট রয়েছে, শরীর দেখতে সুঠাম হয়,
আপনি ইনসুলিন নিতে পারেন, এবং রোগীরা অনেকেই আমাদের এই কথা শুনে। আমাদের সঙ্গে স্যার একজন দর্শক যুক্ত আছেন, আমরা তাকে যুক্ত করে নিই। দর্শক, আপনার নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, আমি ওই যে শাহজাদপুর থেকে বলছিলাম, সিরাজগঞ্জ শাহজাদপুর, রিন্টু বলছিলাম স্যার। জি বলুন একটু। হ্যালো জি, আপনার বয়সটি বলুন। স্যার, আমার বয়স হলো 40। জি, সমস্যাটি বলুন একটু রিঙ্কু। স্যার, আমার ওই যে ওয়াইফের হলো স্যারের সাথে দেখা করে আমি স্যারকে দেখাইছি হলো 9/12/2024। স্যারকে দেখাইছি আমি, স্যার 1.5 মাস পর যাওয়ার কথা বলছিল। যে আমার আম্মা হঠাৎ করে মারা যায়, এই জন্য স্যারের সাথে আর দেখা হয় না। এখন সমস্যাটি একটু বলুন। ওনার ওই বুকের ব্যথার জন্য দেখানো হয়েছিল, বুকের ব্যথা এখন অনেকটা ভালো। জি। তো ওনার যে ওষুধটা চলতেছে পার্মানেন্ট, ওই ওষুধটা 1.5 মাস পরে যাইতে বলছিল। তো একটু আমার আম্মা মারা যাওয়ার জন্য একটু দেরি হচ্ছে। জি, বুঝতে পেরেছি। এই ওষুধটা কি পার্মানেন্ট চলবে নাকি ওষুধটা মানে বন্ধ রাখবো? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দর্শক। স্যার, আপনি অনলাইন কনসালটেশন হয়ে যাচ্ছে একদম। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। ডেফিনেটলি তার বক্তব্য আমাকে প্রীত করেছে, আমাকে খুশি করেছে এই জন্য যে কারণে তিনি সেই শাহজাদপুর থেকে এসে ঢাকায় দেখিয়ে গেলেন এবং এখন ভালো রয়েছেন। তবে 1.5 মাস পরে যে ফলো আপের কথা বলেছি, সেটা নিশ্চয়ই ওষুধগুলো কতটুকু উপকার করলো, কোনো সাইড ইফেক্ট করছে কিনা, এবং কোন ওষুধটা কতদিন চালাবো, তার একটা হিসাব নিকাশ থাকে। এই ফলো আপ একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সেটা যেহেতু হচ্ছে না, আমি যদি কোনো ওষুধের কোনো ডিউরেশন নির্দিষ্ট না লিখে থাকি, উনি না আসা পর্যন্ত কন্টিনিউ করাটাই উত্তম। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা আসলে যে জায়গাটিতে ছিলাম, যে শুধু ডায়াবেটিসে আটকে না থেকে আমরা যদি অন্যান্য ক্রনিক ডিজিজগুলোতে যাই, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা দীর্ঘমেয়াদী রোগে দীর্ঘদিন ওষুধ খেতে হয় সারা জীবন। এটি অনেককে মানসিকভাবে বিচলিত করে এবং অনেকে ওষুধ খেতে চায় না, বা একটু ভালো হওয়ার পর উচ্চ রক্তচাপ, প্রেশার কন্ট্রোল হলো, ওষুধ ছেড়ে দিল। ডায়াবেটিস, ব্লাড সুগার দেখা গেল যে দোকানে গিয়ে মাপলো 6.1, ওষুধ ছেড়ে দিল। এই বিষয়টিকে স্যার কিভাবে আপনারা মোকাবেলা করেন বা কাউন্সিলিং করেন? এটা তো অনেক বড় গুরুত্বপূর্ণ। দেখেন, এই একটা মানে মানুষের আচরণ অনেকগুলো ফ্যাক্টের ওপরে তিনি পরিচালিত হন। তো ওষুধের ব্যাপারে সারা পৃথিবীতে গ্লোবালি দেখা গেছে যে সব মানুষই একই রকম আচরণ করেন। একেবারে খুব হাই এডুকেশনাল স্ট্যাটাস বা আপনার খুব অর্থনৈতিক অবস্থা ভালো, তারাও কিন্তু ওই একই রকম আচরণ করেন, হয়তো একটু কম বেশি হয়। ব্যাপারটা কি হয়? ব্যাপারটা হলো যে না, আমি তো ভালো হয়ে গেছি, আমি কেন ওষুধ খাবো, আর এই ওষুধগুলো আমার ভালো লাগে না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, যখন আপনার ক্রনিক ডিজিজগুলো হয়, একই সাথে আপনার থাইরয়েডের প্রবলেম, অ্যাজমার প্রবলেম, হার্টের একটু অসুবিধা, কোলেস্টেরলের অসুবিধা, আপনার ওই যে ইসকিমিক হার্ট ডিজিজ, হাইপারটেনশন ইত্যাদি মিলে এক গাদা রোগ, অনেকগুলো রোগ কিন্তু একসাথে হয়। এরপর অস্টিওআর্থ্রাইটিস, হাঁটুর ব্যথা। তো এই যে জিনিসগুলো আমাদের মানুষদের আক্রমণ করে, এই আক্রমণগুলো তাকে মনে কষ্ট দেয় এবং মনে কষ্ট দেয়। এবং যেদিন আমি পরশুদিনের একজন ভদ্রমহিলা খুব চমৎকার একটা কথা বলেছিলেন, আমি যখন রিপোর্টগুলো দেখলাম, আমি বললাম একে একে যে ওনার এই সমস্যা পেয়েছি, স্টার্টিং ফ্রম তার একটু রক্তশূন্যতা রয়েছে, তার কোলেস্ট্রল রয়েছে, তার অ্যালার্জি রয়েছে, তার ব্লাড সুগার এই ইত্যাদি কয়েকটা বলেছি, প্রস্রাবের ইনফেকশন। তো তখন উনি বলছেন যে আমার মা এই এতগুলো ওষুধ কি করে খাবেন, এগুলো ওষুধ সহ্য করবেন কি করে? চমৎকার কথা। আমি বললাম যে তাহলে এতগুলো রোগ সহ্য করবেন কিভাবে, এটা আগে আমাকে জবাব দেন। এগুলো এমনই সমস্যা যে প্রত্যেকটা অ্যাড্রেস করতে হবে। তো এটাও একটা ব্যাপার, অর্থাৎ আপনি ঔষধ খাওয়ার ব্যাপারে মানুষের একটা ভীতি থাকবে, কিন্তু তাকে কিন্তু আমি নিরাশ করি। আমি বলেছি যে দেখেন, এগুলোর মধ্যে কিছু কিছু অল্প সময় চিকিৎসা করলে ভালো হয়ে যাবে, কিছু ওষুধ দীর্ঘদিন লাগবে। তো সেটা আমাদের ফলো আপ দিয়ে আমরা বুঝতে পারবো। কিন্তু রোগগুলো যখন ধরা পড়েছি, তার চিকিৎসা নেওয়াটাই উত্তম। একদম। এবং এটা বলায় তিনি আশ্বস্ত হলেন। আমি বললাম যে আমরা ঠিক আছে দেই। যেমন প্রস্রাবের ইনফেকশন অল্প চিকিৎসা করলেই 7 দিনের মধ্যে ভালো হয়ে যাবে, তিনি অলরাইট। এরকম করে করে অ্যাড্রেস করলে, কিন্তু কাউন্সেলিংটা খুব গুরুত্বপূর্ণ। এবং এটার জন্য যেমন আপনি আমাকে একটা প্রশ্ন করলেন যে পরীক্ষা নিরীক্ষা করা, এবং আমাকে বলে যে অনেকে বলেন যে আমাকে একটু পরীক্ষা টরীক্ষা করে। আমি বললাম দেখেন, আমি কমন রুটিনগুলো আপনাকে আমি শরীরে পরীক্ষা করব, আপনার ইতিহাস শুনবো, যেটা যেটা লাগবে আমি দেখে নেব, কিন্তু ওই এক্সিকিউটিভ চেক আপ বা ওগুলো আমাদের দেশের দরকার নাই।
আপনি যদি খুব একটা মানে তাড়ায় না থাকেন বা আপনি প্রত্যেক বছর করেন অভ্যস্ত, আপনি দেখে রাখতে চান, সেটা আলাদা কথা। কিন্তু ইনভেস্টিগেশন যে আমি কথায় কথায় যে আমি বলবো যে না আপনার এমআরআইটা করে ফেলি, আপনার সিটি স্ক্যান করে ফেলি, বা সিম্পল একটা এন্ডোস্কোপি করা বা কলোনোস্কোপি করা ইত্যাদি ইত্যাদি, আপনি প্রত্যেকটা পরীক্ষা করার আগে আপনি অবশ্যই চিন্তা করবেন। কিন্তু যেমন ধরেন এখন বেডসাইড ইকোকার্ডিওগ্রাম, বেডসাইড আলট্রাসোনোগ্রাফি, এগুলো এসেনশিয়াল, এটা কিন্তু ডক্টররা করতে পারেন। এটা আপনার হ্যান্ডস অন, এগুলো আপনার আমাদের ব্যবস্থা রয়েছে। আপনি কিন্তু সাথে সাথে রোগ বের করতে পারেন। যে আপনি একজন কার্ডিওলজিস্ট, আপনি ইকোকার্ডিওগ্রাফিতে আপনি ওইখানেই বসেই করলাম। আমাদের কিছু কিছু স্যারকে আমরা ছোটবেলায় দেখতাম যে স্যার ওই রোগী দেখছেন আবার একটা ইসিজি করে নিচ্ছেন, এটা পাশেই ইসিজি থাকতো। তো ইসিজির সাথে এখন ইকো করেও, এবং ইকোতে একজন কার্ডিওলজিস্ট যে ইনফরমেশনটা দিতে পারেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার মানে হার্ট মাসেলের স্ট্যাটাস, ভালভের স্ট্যাটাস ইত্যাদি অনেক কিছু। আমি মনে করি যে এই যে ইনভেস্টিগেশন করার জন্য একজন ডক্টর যদি আন্তরিক হন, ভালো করে ইতিহাস নেন, শরীরে হাত দিয়ে ভালো করে পরীক্ষা করেন, অনেক কিছু বের করতে পারবেন। যেমন আমি মানে প্রত্যেকটা নিউমোনিয়া পেশেন্টের বের করে ফেলি যে তার এতটুকু নিউমোনিয়া, এখনো ওই গিয়ে আগে পেছনে পরীক্ষা করি, পেছনে এক্সামিনেশন করি। আমাদের স্যাররা শিখিয়েছেন যে তুমি লোয়ার লোব নিউমোনিয়া পেছনে অসকালটেট করা। আমরা অনেকে ভুলেই যাই, রোগী হয়তো শুয়েছেন সামনে, এইটুকু শুনে আমি চলে গেলাম। তো আপনাকে কিন্তু লোয়ার লোবকে আপনি অসকালটেট করতে গেলে আপনার পেছনে শুনতে হবে, এটা নাম্বার ওয়ান। আপনি জীবনেও মেনিনজাইটিস মিস করবেন না আপনি যদি ঘাটটাকে একটু দেখে নেন। আপনি কোনোদিন একটা পেশেন্টের স্ট্রোক মিস করবেন না আপনি যদি একটু প্লান্টারটা দেখে নেন। এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো, এইগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এবং এগুলো যদি থাকে, এগুলো রেড ফ্ল্যাগ সাইন, এগুলো তখন নির্দিষ্ট পরীক্ষা করবেন। যে এমন একটা পেশেন্টের আপনি নিউমোনিয়া দেখলেন যে তার বুকের এক্সরে করে আপনি ধরলেন নিউমোনিয়া হয়েছে, আপনি ঠিক আছে তার স্পুটাম পরীক্ষা করতে পারেন। আপনি কখন এই রোগীটাকে একটা সিটি স্ক্যান করবেন, তার একটা আপনার ওয়েল গাইডেড একটা আপনার চিন্তা থাকতে হবে যে আমি এই বুকের এই কষ্ট উনি পাচ্ছেন, কিন্তু আমি একটা বুকের সিটি স্ক্যান করব। আপনি একটা সেখানে গ্রোথ দেখলেন, একটা টিউমার দেখলেন, একটা লিম্ফ নোড দেখলেন, আপনি ডেফিনেটলি আপনি সেটা ডায়াগনোস করার জন্য করবেন। আমি কখনো দেখিনি যে আমি পেশেন্টকে চেস্ট এক্সরে করে দেখে ফলো আপে এসে আমি তাকে বলেছি না আমি এখন একটা সিটি স্ক্যান করবো। আমি কিন্তু এক্সরে দেখে আমার যদি সন্দেহ হয় তখন আমি রোগীকে বলে রাখি যে আমি এটা দেখব, এটাই যদি তার এটা ভালো না হয় আমি হয়তো একটা সিটি স্ক্যান করতে পারি। এটা কিন্তু আগাম আমি একটা ইনভেস্টিগেশন ব্যাপারে বলে দিতে পারি। তো সেটাই হলো কথা যে আমি যদি জুডিশিয়াসলি তার হিস্ট্রিটা নিয়ে এক্সামিন করে তাহলে নির্দিষ্ট পরীক্ষা করতে দেয়, রোগীদের কখনো অসুবিধা হবে। একেবারে অসংখ্য ধন্যবাদ স্যার। মানে আমাদের আসলে সময় আমরা একেবারেই শেষ পর্যায়ে। এই আলোচনা দীর্ঘমেয়াদী রোগ এবং আলোচনাও দীর্ঘমেয়াদী, নিশ্চয়ই ভবিষ্যতে আপনার সাথে আবারও কথা হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ভীষণ গুরুত্বপূর্ণ একটি আলোচনায় ছিলাম। আমাদের আলোচক যে উল্লেখযোগ্য পয়েন্টগুলো আমাদের সামনে তুলে ধরেছেন তার মধ্যে হচ্ছে দীর্ঘমেয়াদী রোগে আসলে হতাশা নয়, বরঞ্চ সুচিকিৎসাই পারে আপনাকে স্বাভাবিক জীবনের নিশ্চয়তা দিতে, এবং নিয়মিত ফলো আপ এবং ওষুধ সেবন আপনাকে স্বাভাবিক জীবনের পথে সমুন্নত রাখবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।